বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি বা স্ট্রোক পরবর্তী রোগীর চিকিৎসা। দেখেন, স্ট্রোকের পরে আসলে আমরা সবাই খুব ভীত সন্তুষ্ট হয়ে যায় যে আসলে স্ট্রোকের পরে যে এক সাইড প্যারালাইসিস হয়েছে এটা কি আদৌ ভালো হবে কিনা। আসলে স্ট্রোকের মূল ট্রিটমেন্টটা হচ্ছে যে প্রথম কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে এর পুরোটাই আসলে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি। তো এই রিহ্যাবিলিটেশনটা যত দ্রুত স্টার্ট করা যায় তত কিন্তু আরোগ্য লাভ হয়। একটা স্ট্রোক পেশেন্টের আসলে স্ট্রোকটা কোথায় হয় সেটা আগে জানতে হবে। স্ট্রোকটা হয় আসলে ব্রেনে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে এখানে যে আমাদের ব্রেনে যে আর্টারি রয়েছে এটা কখনো ব্লকেজ হয়ে যায় অথবা কখনো টিয়ারিং হয়ে ব্লাড কোয়াগুলেট হয়, এবং দেখা যায় রোগীর এক সাইড প্যারালাইসিস হয়ে যায় বা প্যারাসিস হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা হলে কি হয় রোগীর দেখা যায় অনেকের কথা বলতে সমস্যা হয়, অনেকের দেখা যায় তার ব্যালেন্স থাকে না, কোঅর্ডিনেশন থাকে না, হাঁটতে গেলে হোঁচট খায়, অথবা অনেক সময় দেখা যায় প্রাথমিক পর্যায়ে শোয়া থেকে সে বসতে পারে না, দাঁড়াতে পারে না। এই যে সমস্যাগুলি হয় এটার জন্য আসলে মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রথমে যেটা করে থাকেন তার টোটাল পার্সন টু পার্সন, অর্থাৎ স্ট্রোক রোগী আসলে প্রত্যেকের কিন্তু একই কন্ডিশন দাঁড়ায় না, যার জন্য স্ট্রোক রোগীদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালাইজড কিন্তু তাকে অ্যাসেসমেন্ট করতে হয়, এবং অ্যাসেসমেন্ট করে তার কী কী প্রয়োজন সেই অনুযায়ী একটা ডিজাইন করা হয়, অর্থাৎ একটা গোল সেট করা হয়, এবং এরপর হলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হয়। এখন মনে রাখতে হবে যে স্ট্রোক পেশেন্টের মূল যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো তার ব্রেনের যে ফাংশন ছিল সেটাকে রিলার্ন করা হয়, অর্থাৎ রিলার্ন ফাংশন যেটা, এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট কিন্তু একসময় সবই পারতো, যেটাকে আমরা বলি যে রি এডুকেশন অফ এক্সারসাইজ, এবং দিস এক্সারসাইজ ইজ অ্যাবসুলেটলি থেরাপিউটিক এক্সারসাইজ। এই এক্সারসাইজ আবার তাকে রি এডুকেশনের মাধ্যমে কিন্তু তাকে আবার শেখানো হয় যে কীভাবে সে হাঁটবে, কীভাবে তার ব্যালেন্স থাকবে, কীভাবে সে বসবে, দাঁড়াবে, এবং দৈনন্দিন কাজগুলি সে কীভাবে করবে। অর্থাৎ একজন ফিজিওথেরাপিস্ট তাকে এডিএল বা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংটা তাকে শিখিয়ে দেওয়া হয় যাতে সে কোনো ডিপেন্ডেন্ট না হয়। তাহলে দেখা যায় অনেক সময় যে স্ট্রোকের পরবর্তীতে অনেকে যে ফ্রাস্ট্রেশন হয়ে যায় কি আদৌ কি ভালো হবে, প্যারালাইসিস এটা তো কোনো দিন আসলে ভালো হওয়ার মতো হয়তো বা নয়, বা ট্রিটমেন্ট করলে কোথায় যাব, কিভাবে করব। দেখেন, স্ট্রোক পেশেন্টের মূল ট্রিটমেন্ট যেহেতু রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি, এখানে অবশ্যই একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটালে প্রথমে ভর্তি করতে হবে, যেটা রয়েছে আমাদের এসপি হসপিটাল, যেটা একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। এখানে রোগীদের ভর্তি রেখে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধানে এক্সপার্ট টিমের মাধ্যমে এবং হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ফিজিওথেরাপি দেওয়া হয়। এবং এখানে আমরা ম্যানুয়াল থেরাপি অর্থাৎ থেরাপিটিক্সের সাথে সাথে আমরা ব্রেনকে স্টিমুলেশনের জন্য আমরা টিএমএস একটা মেশিন নিয়ে আসছি, যেটাকে বলা হয় ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, যেটা দিয়ে ব্রেনকে স্টিমুলেট করা হয় এবং যে নিউরন সেলগুলি ড্যামেজ হয়েছে সেটা রিজেনারেশন করা হয়। এটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। এটা ইউজুয়ালি যত স্টিমুলেট হবে সেটা ভার্বালি হোক বা ইলেকট্রোথেরাপির মাধ্যমে হোক, এটা রিজেনারেশনটা তো দ্রুত হবে। অর্থাৎ যে নার্ভগুলি এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, বাট যেগুলি এক্সিস্টিং লাভ আছে, অর্থাৎ যেগুলো ইনট্যাক্ট আছে, এখনও ভালো আছে, সেগুলো যখন স্টিমুলেট করা হবে টিএমএস মেশিনের মাধ্যমে অথবা থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে অথবা বোবাতে অ্যাপ্রোচ খুব পপুলার, এগুলোর মাধ্যমে তখন রিজেনারেশন খুব দ্রুত হবে। এবং পেশেন্ট দেখা যায় যে যত দ্রুত তাকে ফিজিওথেরাপি স্টার্ট করা হয় তত দ্রুত কিন্তু পেশেন্ট তার আরোগ্য লাভ করে। তাহলে যে কাজগুলি পেশেন্টের করা হয় সেটা হলো প্রথমে তার কোঅর্ডিনেশনটা ডেভেলপ করা হয়, তার ব্যালেন্স ডেভেলপ করা হয়, তার ওয়েট বেয়ারিং, অর্থাৎ সে যে তার বডিটাকে ওয়েট বেয়ারিং করে, অর্থাৎ জয়েন্টগুলোকে সে স্ট্রেস দিয়ে বা তার যে সাইডটা এফেক্টেড হয়েছে সেই সাইডটাকে আসলে ব্যবহার করে আগের মতো তার নর্মালাইজড করবে সেই জিনিসটাই চেষ্টা করা হয়, যেটাকে আমরা বলি যে কনস্ট্যান্ট ইনডিউস মুভমেন্ট থেরাপি, CIMT। তো এই জিনিসটা কিন্তু খুব ইমফাসিস দেওয়া হয়, অর্থাৎ যে সাইডটা এফেক্টেড সাইডটাতে ইউজ করতে হবে, এবং যেটা সাউন্ড সাইড সেটাকে স্টপ করে দিতে হবে। এটা কিন্তু মূল মন্ত্র। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা মিরর থেরাপি ইউজ করতে পারি, সেক্ষেত্রে পেশেন্ট দেখতে পারে যে আমার আসলে যে ভালো যে সাইডটা আছে সেটা কিভাবে কাজ করছে, এবং যেটা এফেক্টেড সাইড সেটা আসলে কতটুকু দুর্বলতা আছে বা কতটুকু পারছে না, এবং সে চেষ্টা করবে সাউন্ড সাইডের মতো করার জন্য। এটা একটা খুবই পপুলার যে মিরর থেরাপি, এটা খুব রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন করা হচ্ছে। অর্থাৎ একটা স্ট্রোক পেশেন্টে আসলে যখন তার এই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাকে মূল জিনিসটা হচ্ছে যে সে একসময় সবাই পারতো, তাকে আবার পুনরায় তাকে হাঁটানো শেখানো হয়, তাকে কথা বলা শেখানো হয়, তার নর্মাল যে ফাংশন সেটাকে আবার ফিরিয়ে আনা হয়, যার জন্য আমরা পুরো বডিলি আসলে তাকে ট্রিটমেন্ট করতে হয়। মাসলে যেমন স্টিমুলেট করা হয়,
ভার্বালি অথবা মেকানিক্যালি ঠিক আমাদের যে সাইটে প্যারালাইসিস হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছে সেটাও কিন্তু স্ট্রেংথেনিং প্রোগ্রাম, স্ট্রেচিং প্রোগ্রামের মাধ্যমে আবার পুরোটাই ফিরিয়ে আনা হয়। সেক্ষেত্রে অনেকগুলি মডালিটিস ইউজ করা যেতে পারে, যেমন আমরা বাইসাইকেলিং ইউজ করতে পারি, সেখানে আমরা সেখানে নর্মাল যে সাইকেলিংয়ের একটু ডেভেলপ হলে আমরা তাকে সেটা করাতে পারি। আমরা তাকে রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য বা তাকে মাসেল পাওয়ার বাড়ানোর জন্য এন্ডুরেন্স ট্রেনিং শুরু করি, তারপরে স্ট্রেংথেনিং প্রোগ্রাম শুরু করি। এক্ষেত্রে আমরা অনেকগুলি জিনিস ইউজ করতে পারি, যেমন কোয়াড্রিসেপ চেয়ার আমরা ইউজ করতে পারি কোয়াড্রিস ডেভেলপমেন্টের জন্য। হ্যামস্ট্রিং মাসেল ডেভেলপের জন্য আমরা কিন্তু সেই ধরনের রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, অথবা সেটা ম্যানুয়াল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, থ্রাব্যান্ড হতে পারে, হোয়াট এভার যা নিডেড। তার মানে হচ্ছে যে যখনই একটা পার্সোনালাইজড এভাবে স্ট্রোক করে ফেলে তখন তার আসলে মূল ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। এক্ষেত্রে আসলে এইভাবে কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ দেখা গেছে একটা সমীক্ষা যে যত দ্রুত তার অ্যাসেসমেন্ট করে একটা স্ট্রোক পেশেন্টের রিহ্যাবিলিটেশন স্টার্ট করা হয় তত দ্রুত কিন্তু তার আরোগ্য লাভ হয়। আর্লি দ্য ডায়াগনোসিস বেটার দ্য প্রগনোসিস, এবং সেক্ষেত্রে তার নর্মাল লাইফে আবার ফিরে যাওয়া সম্ভব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।